আরেকটা যেটা জিনিস দেখি খুবই দুঃখজনক, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে বোরিং শেষ, এখন রিভার কেজ নামাচ্ছে, রিভার কেজ নামাতে গিয়ে একটা কেস যাচ্ছে না, তখন খুব কমনলি আমরা দেখি যে রিভার কেজটা কেটে ফেলা হচ্ছে, যতটুকু যাচ্ছে না ততটুকু কেটে পাইলের কাস্টিং শুরু হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রাকটিভ। আপনার যতটুকু রিকমেন্ডেড রিভার কেজ হওয়ার কথা ততটুকু যদি আপনি না দেন, ওই পাইল কখনোই ওই পরিমাণ লোড নিবে না। সো যদি এরকম হয়ে যায় আপনাদের রিভার কেজ যাচ্ছে না, তার কারণ হচ্ছে আপনার আইদার কেবিন হয়ে যেতে পারে, অথবা আপনার যে বটমে স্লারি জমা হয়ে যেতে পারে। যদি এরকম না যায়, আপনি রিভার কেজগুলো তুলতে হবে, তুলে দেন এগেইন বটম ক্লিনিং করে তারপরে আবার পুনরায় রিভার কেজ নামাতে হবে। তো আপনি রিভার কেজ যাচ্ছে না কেটে ফেলবেন, এটা একদমই করা যাবে না। সো আপনারা যখন পাইলে, আপনারা যারা পাইল কনস্ট্রাকশন ডিউটি করবেন বা আপনারা যারা সুপারভাইজার হিসেবে আছেন, আপনারা এটা কাইন্ডলি একটু মেনটেন করবেন যেন রিভার কেজ কোনোভাবেই কেটে ফেলা না হয়। পাইলের কংক্রিটিং করার সময় পাইলের ক্লিয়ার কাভারটা মেনটেন করার জন্য যে স্পেসার ব্লকটা ইউজ করব, সেটা আমি নর্মালি দেখি যে বালি এবং একটু সিমেন্ট মিক্সিং করে বানায় ফেলতেছে। এটা করা যাবে না। পাইলটা যে গ্রেডের কংক্রিট, অবশ্যই স্পেসার ব্লকটা সেম গ্রেডের কংক্রিট হওয়া লাগবে। যদি পাইলের ডিজাইন করা হয় 30 গ্রেডের কংক্রিট দিয়ে, স্পেসার ব্লকটাও 30 গ্রেডেরই হওয়া লাগবে। এটা যদি স্ট্রেংথ কম হয়, সেক্ষেত্রে পাইলের স্ট্রেংথে কম্প্রোমাইজ হয়ে যাবে, পাইলটা ওই টেস্টে ভালো আসবে না, পাইলটা ভালো পারফর্ম করবে না। রিভার কেজ ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমরা পাইলের কংক্রিট কাস্টিং এর জন্য রেডি। পাইলের কংক্রিট কাস্টিং করা হয় যে পাইপটা দিয়ে, স্টিলের পাইপ দিয়ে, এটাকে ট্রিমি পাইপ বলে নর্মালি। তো ট্রিমি পাইপগুলো যখন আপনারা ইনস্টলেশন করবেন, এটা খেয়াল রাখতে হবে ট্রিমি পাইপগুলো যেন একদম পাইলের বটম পর্যন্ত যায়। পাইলের লেন্থ এবং ট্রিমি পাইপের লেন্থ কাছাকাছি হবে বা একটু ট্রিমি পাইপের লেন্থ বেশি থাকে। তো অনেক সময় যেটা করা হয়, সাইডে ট্রিমি পাইপ কম থাকে, অনেক উপর থেকে কংক্রিট ছেড়ে দেওয়া হয়, যেটা কিনা কংক্রিট সেগ্রিগেশন হয়ে যেতে পারে। সো ট্রিমি পাইপ অবশ্যই পাইলের বটম পর্যন্ত পৌঁছা লাগবে। এবং ট্রিমি পাইপগুলো যখন আপনারা ইনস্টলেশন করবেন, ট্রিমি পাইপগুলো ভালো করে টাইট হলো কি না, নাকি ওর ভিতর বাইরে থেকে পানি ঢোকার চান্সেস থাকে, এগুলো খেয়াল রাখতে হবে। আর যখন ট্রিমি ইনস্টলেশন ডান, আপনি যখন কংক্রিটিং শুরু করবেন, কংক্রিট করার সময় ট্রিমি পাইপ অবশ্যই কংক্রিটের ভিতরে 2 মিটার এমবেডেড থাকা লাগবে, অ্যাটলিস্ট 2 মিটার। ট্রিমিটা কখনোই কংক্রিট থেকে উপরে উঠে আসতে পারবে না। যদি উপর থেকে উঠে আসে, তাহলে ওই কংক্রিটে এয়ার ভয়েড ক্রিয়েট হওয়ার চান্সেস থাকে, ওই পোর্শনটুকু তখন উইক কংক্রিট হয়ে যাবে। সো আপনারা অবশ্যই 2 মিটার এমবেডেড থাকার লেন্থটা মেনটেন করবেন। আর একটা হচ্ছে, অনেক সময় আমরা দেখি ট্রিমি কাটিং করার সময় প্রপারলি কাটিং করতেছে না, 10 মিটারের বেশি এমবেডেড হয়ে গেছে। 10 মিটারের বেশি এমবেডেড হয়ে গেলে আপনাদের কংক্রিটের ফ্লোটা ঠিক থাকবে না। সো আপনারা ওই জিনিসটা মেনটেন করবেন, 10 to 2 মিটারের মধ্যে ট্রিমিটাকে রাখা ট্রাই করা লাগবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কাস্টিং কতক্ষণ করব, কাস্টিং কোন পর্যায়ে গিয়ে স্টপ করব, এটা আমাদের কাছে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে। নিয়ম হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পাইলের মধ্যে দিয়ে ফ্রেশ কংক্রিট আপনি দেখতে না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কাস্টিং করবেন। তার মানে আপনি যখন পাইলিং কাস্টিং করতে থাকবেন ট্রিমি পাইপ দিয়ে, আপনার একদম নিচের যে স্লারিগুলা, এটা যখন উঠে আসবে, তখন দেখবেন একটু ময়লা কংক্রিট উঠে আসতেছে। এই ময়লা কংক্রিটগুলো উঠে আসার পর যখন আপনি দেখবেন ফ্রেশ কংক্রিট উঠে আসতেছে, ফ্রেশ কংক্রিট উঠে আসা মানে হচ্ছে আপনি আপনার ডিজাইন হাইট পর্যন্ত আপনার ফ্রেশ কংক্রিট চলে গেছে, এখন আপনি কাস্টিং চালিয়ে স্টপ করে দিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোর ক্ষেত্রে খুবই ইগনোর যে বিষয়টা হয়, সেটা হচ্ছে টেস্টিং এর যে ব্যাপারগুলো। ফাইল করছি, আমরা কোনো টেস্ট করছি না, কংক্রিটে কোনো টেস্ট করছি না। এই টেস্ট যদি না করেন, বুঝবো কিভাবে এটা আপ টু দ্য মার্ক স্ট্রেংথ অ্যাচিভ করতেছে কিনা? তো সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, কংক্রিটটা যখন মিক্সিং হয়ে যাবে, আমরা তখনই কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করার জন্য যে স্যাম্পলটা রেখে দিতে পারি। ওই স্যাম্পলটাকে আমরা 28 ডেজ কিউরিং করার পর আমরা টেস্ট করতে পারি। কথার কথা, আমাদের যদি 30 মেগাপ স্কেল 28 ডেজ স্ট্রেংথ আসার কথা হয়, সেটা প্রপারলি আসছে কিনা আমরা চেক করে দেখতে পারি, এবং অবশ্যই এটা চেক করা উচিত। ভালো ভালো প্রজেক্টগুলোতে এটা কিন্তু চেক করা হয়। আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে কংক্রিটটা যখন প্রিপেয়ার হবে, ওর স্লাম টেস্ট করা লাগে। মানে এটার স্লাম টেস্ট করা হয় হচ্ছে কংক্রিটের ওয়ার্কেবিলিটি চেক করার জন্য। স্লাম যদি ভালো না হয়, কংক্রিট ওয়ার্কেবল থাকে না। তো সেক্ষেত্রে অনেক সময় ডিজাইনাররা মেনশন করে দিবে আপনাদেরকে স্লাম কত হওয়া লাগবে। সো আপনারা কংক্রিটটা ইউজ করার আগে অবশ্যই স্লাম টেস্ট করে নেবেন, চেক করে নেবেন যে কংক্রিটটার ওয়ার্কেবিলিটি ঠিক আছে কিনা। আরেকটা জিনিস আপনাদের করা লাগবে, যেটা হচ্ছে আপনারা পাইল হেড ব্রেকিং এর পরে যখন আমরা পাইল কেপ করবেন, তার আগে একটা ছোট একটা টেস্ট করা যায়, পিআইটি টেস্ট। এটা খুব একটা কস্টলি না, খুবই কম কস্টলি। এটা দিয়ে পাইলের সাউন্ডনেসটা চেক করা যায়। মানে আপনি যে পাইলটা করেছেন, তার মাঝখানে কি কোনো কাদা টাদা ঢুকে আছে কিনা, পাইলটা প্রপার ডেপথ পর্যন্ত যতটুকু যাওয়ার কথা, পাইলের বোরিং ডেপথ ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো চলে আসবে কিন্তু পিআইটি টেস্টের মাধ্যমে। এটা খুবই লো কস্ট। এটা করে আপনি স্যাটিসফাইড থাকতে পারলেন আপনি যেই পাইলের উপর বিল্ডিংটা দাঁড়াচ্ছে, এই পাইলটা প্রপারলি আছে কিনা। সো আমার মনে হয় ছোটখাটো বিষয়গুলো যদি আমরা সাইটে মেনটেন করতে পারি, আমাদের কনস্ট্রাকশনগুলো অনেক স্মুথ হবে। আমাদের বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে পাইলের উপরে, সো আমার পাইলটাই যদি প্রপারলি না হয়, বিল্ডিংটাই তো আনসেফ হয়ে গেল। সো আপনারা অবশ্যই যারা সাইটে আছেন, যারা সুপারভাইজ করেন এগুলা, ইভেন যারা ওনার আছেন, ওনারাও কিন্তু এই বিষয়গুলো চাইলেই চেক করে বুঝতে পারবেন।